ফের বাংলাদেশে হিন্দু হত্যা। এবার এক হিন্দু যুবককে পিটিয়ে মারা হলো বাংলাদেশে এবং শেষ এক সপ্তাহে দীপু চন্দ্র দাসের পর এটি সেকেন্ড ঘটনা যেখানে সংখ্যালঘুর উপর এই ধরনের শারীরিক নির্যাতন করে মারার ঘটনা বাংলাদেশে ঘটল। দীপুচন্দ্র দাসকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সংঘর্ষময় হয়ে ওঠে। ভারত কিন্তু স্পষ্ট বলেছিল যে মোহাম্মদ ইউনূস সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং এই সাংবাদিক বৈঠকের পর 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, সংখ্যালঘুর উপর যে অত্যাচার বাংলাদেশে দীপু দাসকে কেন্দ্র করে ঘটেছে তা একটি বিচ্ছিন্ন এবং ব্যতিক্রমী ঘটনা। অর্থাৎ বাংলাদেশ সরকার আন্তর্জাতিক স্তরের সামনে প্রতিষ্ঠা করতে চায় যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় স্পেশালি হিন্দুরা সুরক্ষিত। একটি ঘটনাকে কেন্দ্র করে দয়া করে সংখ্যালঘুরা যে নিরাপদ নেই এই ধরনের ন্যারেটিভ তৈরি যেন ভারত না করে। এই স্টেটমেন্টের 3 দিন পর কালকে বাংলাদেশে ফের একবার হিংসার ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে হিন্দু যুবক এবং যাকে পিটিয়ে মারা হলো। এবং মোহাম্মদ ইউনূস সরকার যে বিবৃতি দিলেন এরপর, তা শুধু আনএক্সপেক্টেড নয়, তা আনফরচুনেট। অন্তত হিন্দু যুবক যাকে পিটিয়ে মারা হয়েছে তার পরিবার এবং তার আশেপাশের সহকর্মীরা কিভাবে এই বিবৃতিকে অ্যাকসেপ্ট করবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কালকে বাংলাদেশের অমৃত মণ্ডল, তাকে কিন্তু পিটিয়ে মারা হয়েছে এবং মোহাম্মদ ইউনূস সরকার এই মৃত্যুকে জাস্টিফাই করেছে কিভাবে জানেন? যে তিনি নাকি সন্ত্রাসবাদী ছিলেন। অর্থাৎ অমৃত মণ্ডলকে চুরি জোচ্চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তি কিংবা সন্ত্রাসীর সঙ্গে জড়িত একজন ব্যক্তি এই বলে দাগিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে। এবার অমৃত মণ্ডল, যিনি এই মুহূর্তে পৃথিবীতে নেই, তিনি কিভাবে প্রমাণ করবেন তিনি সন্ত্রাসী ছিলেন না? তিনি কিভাবে প্রমাণ করবেন তিনি চুরি জোচ্চুরির সঙ্গে জড়িত ছিলেন না? যদি ধরেও নিই অ্যাট এ গ্লান্স এক মুহূর্তের জন্য তিনি সন্ত্রাসী ছিলেন, চুরি জোচ্চুরির সঙ্গে জড়িত ছিলেন, তা সত্ত্বেও মানুষ তাকে পিটিয়ে মারবে, সেটা কোন দেশে চলে? অর্থাৎ যে ব্যক্তি পৃথিবীতে উপস্থিত নেই, যে ব্যক্তির বর্তমান কোনো অস্তিত্ব নেই, তার বিপক্ষে কোনো নির্দিষ্ট ট্যাগ দাগিয়ে দেওয়া, কোনো নির্দিষ্ট সন্ত্রাসবাদী তকমা অভিহিত করে দেওয়া, একে একটা সভ্য দেশের সভ্য সরকারের থেকে মানুষ এক্সপেক্ট করে? শুধু তাই নয়, কালকে যখন এই অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ভারত এবং আন্তর্জাতিক স্তরের মিডিয়া তোলপাড় ফেলে দিয়েছে, ঠিক তখন বাংলাদেশ সরকার ভারতের মিডিয়া, বাংলাদেশের সাংবাদিক এবং সমাজ মাধ্যমে ভুয়ো তথ্য না ছড়ানোর জন্য আবেদন করেছে। অর্থাৎ আমাদের বলতে হবে যে অমৃত মণ্ডলকে যে পিটিয়ে মারা হয়েছে তিনি হিন্দু ছিলেন না। আমাদের বলতে হবে তিনি সন্ত্রাসী ছিলেন। আমাদের বলতে হবে যিনি চুরি জোচ্চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে বাংলাদেশের একদল এক্সট্রিমিস্ট মুসলমান জেহাদি তাদেরকে পিটিয়ে মেরে দিয়েছে। আমাদেরকে বলতে হবে কেউ যদি সন্ত্রাসীও হয় তাকে প্রকাশ্য দিবালোকে এইভাবে পিটিয়ে মারার অধিকার বাংলাদেশের মতো রাষ্ট্র তাদেরকে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, রাজবাড়ীর পাংশা থানার আওতাধীন এলাকায় বুধবার রাতে একটি দুঃখজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সমাজ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। এতক্ষণ অবধি যে কথা আপনাদের বললাম, এর মধ্যে কি কোথাও কোনো বিবৃতি আছে, মানে বিভ্রান্ত আছে? নেই। কেউ কি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে? না। তিনি হিন্দু যুবক, তাকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়েছে। এ তো সহজ সরল একটি কথা। এর মধ্যে বিভ্রান্ত বা বিভ্রান্তি কোথা দিয়ে খুঁজে পেলেন মোহাম্মদ ইউনূস সরকার আমার জানা নেই। পরবর্তীকালে এই সরকার কি বলছে? এই সরকার বলছে যে এই যে পার্টিকুলারলি ব্যক্তি, তিনি পুলিশের তথ্য এবং প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে উদ্ভূত হিংসাত্মক পরিস্থিতির থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। মানে একজন নিহত হয়েছেন, তাকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা করে দিচ্ছে রাষ্ট্র, এবং এটা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের চিত্র। যদি শীর্ষ সন্ত্রাসী তিনি হনও, তাহলে তার বিপক্ষে শেষ 1-1.5 বছরে মোহাম্মদ ইউনূস সরকার
কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি কেন? যদি তিনি চুরি চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িত থাকেন, তাহলে বাংলাদেশের কোনো ছাত্র নেতা, কোনো এক্সট্রিমিস্ট জিহাদি তাকে প্রকাশ্যে দিবালোকে এইভাবে এখনো রেখে দিয়েছে, এটা এখনো মেনে নিতে হবে। এত বড় আহাম্মক হয়তো কোনো মানুষই বর্তমান সময় নয়। পাশাপাশি সরকার পরিষ্কার বলেছেন, পুলিশ ঘটনাস্থলে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল ও একটি পাইপ গান সহ আটক করেছে। এই ঘটনায় 3টে মামলা দায়ের হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সরকার তাদের প্রতি কঠোর নিন্দা জানায় এবং সরকার সুস্থভাবে জানাতে চায়, যে কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা হিংসাত্মক ঘটনা সরকার সমর্থন করে না। এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা সরকার নেবে। আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তিনি পরিষ্কার বলেছেন, সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে একটি নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয়কে সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত। মানে অমৃত মণ্ডল হিন্দু ছিলেন না? অমৃত মণ্ডল কি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন না? এই দুই প্রশ্নের উত্তর কোথায়? তিনি হিন্দু ছিলেন এবং তাকে প্রকাশ্য দিবালোকে এইভাবে পিটিয়ে মারা হয়েছে এবং সেটা বাংলাদেশে ইউনিসপন্থী এক্সট্রিমিস্টরা করেছেন, জিহাদিরা করেছেন, তা আজকে সকলের সামনে প্রকাশিত। ফলে এই হত্যাকে কেন ঢাকার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস? কিসের জন্য তারা এই হত্যাকে সম্পূর্ণ সন্ত্রাসী হামলার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করলেন? বুঝতে পারছেন তো মোহাম্মদ ইউনূসের উপর আন্তর্জাতিক স্তরে চাপটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? যে ব্যক্তি পৃথিবীতেই নেই, তার বিপক্ষে একগুচ্ছ অভিযোগ করে দেওয়া মানে সরকার দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। কে নেবে এই মৃত্যুর দায়? এই অ্যাকাউন্টেবিলিটি কার? সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রেসপন্সিবিলিটির দায়িত্ব রক্ষার দায়িত্ব কাদের? মোহাম্মদ ইউনূস প্রথম থেকে যে বড় বড় ডায়লগ বাজিগুলো দিয়েছিলেন, যে তিনি নতুন বাংলাদেশ করবেন, তিনি সংখ্যালঘুদের কথা বলবেন, সংখ্যালঘুদের সুরক্ষা দেবেন, শেষ 1 বছরে আমরা বাংলাদেশ থেকে কি কি চিত্র দেখলাম তা আজকে মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক স্তরের সামনে বলতে পারবেন? কিছু হলেই ভারতের অপপ্রচার, কিছু হলেই ভারতের মিডিয়া দায়ী, কিছু হলেই বাংলাদেশের ঘটনা নিয়ে ভারত অতিরিক্ত কথাবার্তা বলছে। এই ধরনের পাল্টা প্রতিক্রিয়া মোহাম্মদ ইউনূসের থেকে বারংবার উঠে এসছে, কিন্তু তিনি যে বাংলাদেশের আইন কিংবা নিয়ম শৃঙ্খলার রুখতে তিনি যে সম্পূর্ণ ব্যর্থ, তা বারবার প্রমাণ হচ্ছে। এক্ষেত্রেও প্রমাণ হলো এবং শেষ 1 সপ্তাহে দীপু দাস হত্যাকাণ্ডকে নিয়ে যখন আন্তর্জাতিক স্তর তোলপাড়, তখন আরো একটি ঘটনা, মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র, সেনাবাহিনীর আসল মুখোশ, আইন শৃঙ্খলা বাহিনীর আসল ক্যাপাবিলিটি, কর্মদক্ষতাকে কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের প্রতিষ্ঠিত করলো, যার উত্তর মোহাম্মদ ইউনূসের কাছে নেই। ভারত কি করে, কি বলে, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি এই চ্যানেলে বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।